রিসার্চে আপনাদের বলি, রিসার্চে আমরা আমরা মেনলি কি করার চেষ্টা করি, মেনলি আমরা করার যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা যে যে রুলসটাকে যে সূত্রটাকে ফলো করি সেই সূত্রটা হচ্ছে ল কনজারভেশন অফ এনার্জি। আমরা সকলে জানি যে এনার্জিকে ধ্বংস করা যায় না, এনার্জিকে সৃষ্টি করা যায় না। এনার্জি শুধু একটি রুট থেকে রুটে ট্রান্সফার হয়। জানি না তারা বলেছিল পড়াশোনা করে কি হবে, তুই তো ওয়ার্কার লেবার, মানে আমার বাবা বলেছিল তোর ছোট মতো ওয়ার্কার লেবারের ছেলে ওয়ার্কার লেবার হবে। আমি সেদিন খুব অবাক হয়ে গেছিলাম, কারণ জোহরের ফোন পেয়ে আমার টিম মেম্বার আমাকে ফোনটা ধরায়। কারণ জোহর ফোন করে বলে, কারণ জোহর ফোন করে কিছু ওয়ার্ড বলে, সেটা আমি খুব খুব চমকে যাই। নমস্কার, আমি উজ্জ্বল গুপ্ত। আমি আজ বিট টক্সে এসেছি আমার প্যারানর্মাল রিসার্চ নিয়ে বলতে। আপনারা তো ভাবতে পারেন প্যারানর্মাল রিসার্চ কি জিনিস। প্যারানর্মাল রিসার্চ হচ্ছে আমি ভূত খুঁজি। আপনারা এটাও ভাবতে পারেন ভূত খোঁজে মানুষটা কি পাগল হয়ে গেল। না, এটা আমার প্যাশন। আমি ভূত খুঁজি, সত্যিকারের খুঁজি, ভূত খুঁজি না। আমরা আউট অফ বডি রিলেন্ট খুঁজি। আমরা খুঁজি একটা এন্টিটি খোঁজার চেষ্টা করি, একটা এনার্জি খোঁজার চেষ্টা করি। এই রিসার্চ আমি প্রায় 7 বছর ধরে চালাচ্ছি। আমার টিমের নাম ডিটেকটিভ অফ সুপার ন্যাচারাল। আমাদের টিমে আমি ছাড়া আরো 8 জন মেম্বার আছে, তারাও আমার সঙ্গে কাজ করে। রিসার্চে আপনাদের বলি, রিসার্চে আমরা মেনলি কি করার চেষ্টা করি, মেনলি আমরা করার যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা যে রুলসটাকে যে সূত্রটাকে ফলো করি সেই সূত্রটা হচ্ছে ল কনজারভেশন অফ এনার্জি। আমরা সকলে জানি যে এনার্জিকে ধ্বংস করা যায় না, এনার্জিকে সৃষ্টি করা যায় না। এনার্জি শুধু একটি রুট থেকে রুটে ট্রান্সফার হয়। তো এনার্জি যদি রুট থেকে রুটে ট্রান্সফারই হয়ে থাকে, তাহলে আমরা যদি মানুষের একটি লাইভ এনার্জি হয়ে থাকি, তাহলে মৃত্যুর পর আমাদের এনার্জি যায় কোথায়? আমরা রিসার্চ করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে হোমিসাইড মানে হচ্ছে সুইসাইড বা মার্ডার বা অ্যাক্সিডেন্টাল কেসের ক্ষেত্রে তাদের ব্রেনের হার্ডওয়্যারে তার লাস্ট স্মৃতিগুলো থেকে যায়। আমি একটু উদাহরণ দিই। আজকে আমি যে বিট টকে এসেছি, যদি আমি আসতে গিয়ে আমার কোনো দুর্ঘটনা ঘটতো আর আমি যদি না আসতে পারতাম, তো আমি কি আবার কোনোদিন চেষ্টা করতাম না ভিটকের এখানে আসার? অবশ্যই চেষ্টা করতাম। বেশ এতদিন ধরে রিসার্চ করতে গিয়ে আমি বহু ট্রোলিং এ পড়েছি। আমার নিজের বন্ধুরা আমাকে বলেছে যে সামনে কি করছিস, টাকার অভাব হয়েছে। আবার কেউ বলেছে যে কি হবে সব করে। আমার খুব ক্লোজ বন্ধুরা আমার সিনিয়র মাস্টারমশাইয়ের সামনে আমাকে ট্রোলিং করেছে, তাদের দিয়ে ট্রোলিং করিয়েছে। খুব খারাপ লাগতো। একসময় এমনে গেছে, আমার বাবা, আমি খুব মধ্যবিত্ত মিডল ক্লাস ফ্যামিলির একজন ছেলে। বাবা একজন ওয়ার্কার লেবার ছিলেন, আর সেখান থেকে আমি খুব প্রাউড ফিল করি যে আমি সেখান থেকে আমার একজন সিনিয়র স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট উনি পড়াশোনা করিয়েছে আমাকে। আমার সৌভাগ্য, উনি পড়াশোনা করিয়েছেন। আর হয়তো অল্প বিয়েতে একটু পড়াশোনা ভালো ছিলাম, সেজন্য হয়তো আমরা একটুখানি এগাতে পেরেছি। তো প্রচুর ট্রোলিং এর মুখোমুখি হয়েছে, প্রচুর ট্রোলিং। 2007-এ পাস আউট করার পর বা প্র্যাকটিস শুরু করে আমি একজন সিনিয়র স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট। বাবা মারা যায় 2011-এ। আমি বলি যে বলতে সত্যি খুব খারাপ লাগে। আমার নিজের জেঠুরা চেয়েছিল আমার যাতে পড়াশোনা না হয়, তারা চেয়েছিল যে আমি যেন জীবনে কিছু না করতে পারি। কারণ এটা ঘটনা আমি বলি, আমার জেঠুর বাড়ির, মানে আমি কাউকে ছোট করে না করে বলছি, আমাদের জেঠুর বাড়িতে সবচেয়ে উচ্চশিক্ষিত হচ্ছে আমি। জানি না তারা বলেছিল পড়াশোনা করে কি হবে, তুই তো ওয়ার্কার লেবার, মানে আমার বাবা বলেছিল তোর ছোট মতো ওয়ার্কার লেবারের ছেলে ওয়ার্কার লেবার হবে। তারপর থেকে বাবারও একটা জেদ ছিল অবশ্যই যে আমি কিছু করি। বাবা মারা যেদিন যায় তার 2 দিন আগে আমাকে বলে, ধরে নে তুই যুদ্ধে নাচছিস, তোর সঙ্গে কেউ নেই, কি করে যুদ্ধ জিতবি? আর উনি যেটা দ্বিতীয় কথা বলেন সেটা হচ্ছে যে মাকে তোর দায়িত্বে দিয়ে গেলাম, মাকে দেখিস, সারা জীবন ভুলবো না। এখনো পর্যন্ত মা আমার সঙ্গে থাকে। মা চাকরি করেন, মা সরকারি চাকরি করেন, কিন্তু মা আমার সঙ্গেই থাকেন। মাকে যতটুকু পারি আমি দেখার চেষ্টা করি। আমি মানে বাবা মারা যায় 2011-এ, তারপর থেকে বাবার আশীর্বাদই হয়তো হবে। আর আমি বলে থাকি যে আমার 2016-এ আমি যখন প্যারানর্মাল গবেষণায় আসি, ওই আমার বাবার আশীর্বাদ, মানে খুব মজা করেই বলি যে বাবার আশীর্বাদ তো রয়েছে, ভূতের রাজা আমাদের আশীর্বাদ না করলে হয়তো আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। একদম আমি বলি যে এটা হয়তো ওনাদের দুজনেরই আশীর্বাদ রয়েছে। প্যারানর্মাল রিসার্চে 2016-এ যখন শুরু করলাম, তখন একদম অ্যামেচার হিসাবে শুরু করলাম, কেউ চিনতো না আমাকে। কিন্তু ভাগ্যের চাকা খুলে দিল 2017-2018 লাস্টের দিকে। দেবাশ সান্যাল, দ্য ডিটেকটিভ অফ সুপার ন্যাচারাল, যে টিমের এখন আমি হেড ইবিপি রিসার্চের, লিড প্যারানর্মাল রিসার্চের, সেই টিমের ফাউন্ডার আমাকে ডাকে। ভারতবর্ষে অত বড় একটি টিম যখন আমাকে ডাকে, না বলতে পারিনি দেবরাজকে। সেখান থেকে শুরু করি, সেখান থেকে বাদ বাকিগুলো যেটা হয় দাদাগিরি আসে,
তারপর টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে নানা ন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়ার সঙ্গে কাজ করি, বাইরে বাংলাদেশের একটি মিডিয়ার সঙ্গে কাজ করি। আমি সেদিন খুব অবাক হয়ে গেছিলাম, কারণ জোহরের ফোন পেয়ে আমার টিম মেম্বার আমাকে ফোনটা ধরায়। কারণ জোহর ফোন করে বলে, কারণ জোহর ফোন করে কিছু ওয়ার্ড বলে, সেটা আমি খুব চমকে যাই। তো আমরা সেই ফিল্মটার প্রমোশন করি, সেই ফিল্মটার নাম হচ্ছে ভূত দ্য হন্টেড শিপ, বলিউডের প্রমোশন আমরা করেছি। বিকি কৌশল সেটা ছিল, আপনারা গুগল সার্চ করলে সেটাকে দেখতে পারবেন। এছাড়া টলিউডেও করেছি, টলিউডে হরনাথ চক্রবর্তী স্যারের ডিরেকশনে যে ছবিটি হয়েছিল, সেই ছবিটির নাম হচ্ছে ভূত চক্র প্রাইভেট লিমিটেড, সরোদার ফিল্মস ছিল, সেটাতেও করেছি। এগুলো একটা একটা করে পথ খুলে দেয় আমার, কিন্তু পথ খুলে দিল সেটা হচ্ছে কলকাতা পুলিশের যেই অপারেশনটা, সেটা হচ্ছে র্যাপ। আমরা নাম দিয়েছিলাম পোশাকি নাম র্যাপ। এটা আপনারা গুগল সার্চ, যদি উজ্জ্বল গুপ্ত গুগল সার্চ করেন প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলে, আপনারা পরিষ্কার দেখতে পাবেন, ওখানে সমস্ত পেপারের কাটিং ওখানে রয়েছে, ওখানে আপনারা দেখতে পারবেন। ওই অপারেশনটার নাম হয় র্যাপ। র্যাপের ফুল ফর্ম হচ্ছে রাইজ অ্যাবভ ফিয়ার, যেটা আমাদের টিমের মূল মোটো। সেই অপারেশনটাই আমরা নাম দিই। সারা রাত অপারেশন করি, বড় বড় অফিসাররা আমাদের অপারেশন করার দায়িত্ব দেয়, অপারেশনের দায়িত্ব দেয়। সারা রাত আমরা ওই থানায় ছিলাম, থানায় থেকে অপারেশন করি, রিউমার বা মিথ্যা ভাঙার চেষ্টা করি। আর যে মিথ্যা ভাঙার পর মানে আমাদের আর পিছনে তাকাতে হয়নি। আমরা বলে রাখি, অনেকে প্রশ্ন করে ভূত কি, আপনাদের বললাম যেটা, সেটা আগের ব্যাখ্যাগুলো রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে বলে রাখি 99.9% ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে থাকে। 0.1% ক্ষেত্রে অবশ্যই একটা প্রবাদ আছে, যা রটে তা তো অবশ্যই বটে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভিডককে আমাকে ইনভাইটেশন করার জন্য, অনেক অনেক ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি থেকে থাকে এই রকম কোনো গল্প, ডেসক্রিপশনে দেয়া মেইল আইডির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। জয় হিন্দ, বন্দে মাতারম।